টাকা তোলা, তোলাবাজি, কাটমানি, দুর্নীতি এছাড়া দমকলে কিছু হয় না। এবারে নির্বাচনটা হয়েছে আসলে তৃণমূলকে হারাতে হবে, যে পারবে তাকে ভোট দেবে। আজকে দাঁড়িয়ে শূন্য ছিল, এক হয়েছে। তৃণমূল দলটা তো আগামী দিনে থাকবে না, যার ফলে বিরোধী পরিষদটা তো বাম, প্রগতিশীল যারা ধর্মনিরপেক্ষ শক্তি আছে আগামী দিনে পশ্চিমবাংলায় সে তারাই নিবে। চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জের মধ্যে কাজ করা মজাটা আলাদা। কেমন আছেন? এই চলে যাচ্ছে মোটামুটি ভালো, ভালোই আছে। পৃথিবীতে সফলতা নিয়ে মানুষ আলোচনা করে, তার পিছনের যে সংগ্রাম, যে কষ্ট, সেটা নিয়ে আলোচনা করে না কেউ। এসএফআই কর্মী থেকে আজ আপনি বিধায়ক, এই গল্পটা একটু যদি বলেন। গল্পের মানে এই কিছুই যে নাই সংগ্রামের আসলে। ব্যাপারটা। বিষয়টা হচ্ছে যে আমি ডোমকল বিটি হাই স্কুল থেকে পাশ করার পর বিনা কলেজে যখন ভর্তি হই, তখনই ইচ্ছা ছিল যে রাজনীতি করব। তো তারপরেই ওখানে গিয়ে ক্লাস রিপ্রেজেন্টেটিভে ভোটে দাঁড়ালাম। দাঁড়ানোর পরেই শুরু হলো এসএফআই করা। এসএফআই করতে করতে তারপরে আস্তে আস্তে এসএফআই ওখানে জোনাল সেক্রেটারি হলাম। তারপরে ইউনিভার্সিটি পাশ করে এসে মুর্শিদাবাদ জেলা সেক্রেটারি হলাম। এই তো এরকম ভাবে প্রথম থেকে বাম রাজনীতির প্রতি একটা আগ্রহ ছিল, সেটা আরো পাকাপোক্তভাবে এসএফআই করতে করতে সেটা আরো বেশি ইডিওলজিক্যালি গাঢ় হলো। তারপর তো এই তো আস্তে আস্তে বৃহত্তর ক্ষেত্রে গণ আন্দোলনে যুক্ত হওয়া। তারপর পার্টি প্রার্থী করলো গত 21 সালে। আবার এবারও পার্টি ভরসা করেছিল, তৃণমূলের মানুষ নির্বাচিত করেছে। এই তো। পরিবর্তনের মুখ হিসাবে ডোমকলের মানুষ আপনাকেই চেয়েছে। হুম। আমি বড় হয়ে দেখেছি যে আমাদের প্রাক্তন বিধায়ক স্যার আনিসুর রহমান মহাশয়, তিনি ছিলেন ওই সময়। তারপরে পৌরসভা হলো 8 বছর, অন্য একটা দল, আজকে 8 বছর বয়স হলো, তারা ছিল পৌরসভায়, মানে জোর করে দখলই করেছিল বলা যেতে পারে। তারপর 5 বছর এমএলএ ছিল, কিন্তু বলা যেতে পারে যে কয়েকটা ল্যাম্পপোস্ট ছাড়া আর কিছুই হয়নি, মানে আনিসুর স্যার যা করে দিয়ে গেছিলেন তারপরে। হুম। আপনার কাছে ডোমকলের মানুষ অনেক আশা করছেন, আপনি ডোমকল নিয়ে কি ভাবছেন? হ্যাঁ, প্রত্যাশা অনেক বেশি, যার ফলে শেষ কাজ তো দেখেছে আনিসুর রহমানেরই। তারপরে আর এই 15 বছর ডোমকলের সেইভাবে কোনো সরকারি কাজ, সার্বিক উন্নয়নের কাজ হয়নি। তাহলে মানুষের মধ্যে একটা প্রত্যাশা আছে, কিন্তু এটাও ঘটনা যে আমি একটা বিধায়ক, সরকার পুরো আলাদা। সে জায়গায় দাঁড়িয়ে আমার তো চেষ্টা থাকবে 100% যে আনিসুর রহমানের ফেলে যাওয়া কাজগুলো যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য যেখানে যেখানে দরবার করা যা করার দরকার সেটা করব। এটাই হচ্ছে যে আমি ডোমকলের মানুষকে বলবো, একেবারে হতাশ হবেন না। যেভাবে ভরসা রেখেছেন, ভরসা রাখেন, নিশ্চিতভাবে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারবেন। কয়েকটা যেমন সমস্যা আছে ডোমকলে, মানে ভালোভাবেই আছে। যেমন ডোমকল একটা আনপ্ল্যান্ড সিটি বলা যেতে পারে, হুম। এবং ড্রেনেজ সমস্যা খুবই খারাপ পরিস্থিতি। তো সামনে পৌরসভা ভোটও আশা করা যায় হবে, এবং আপনি আছেন, তারপর পৌরসভাও যদি সিপিআইএম আসে ক্ষমতায়, তো এই যে সমস্যাটার সমাধান কি মানুষ দেখবে? সে তো বটেই, কারণ বিধায়ক এবং লোকাল প্রশাসনগুলো একসাথে থাকলে ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়। তাছাড়াও মানে হয়তো খুব কম সময়ের মধ্যে এই ড্রেনের বিষয়গুলো বা আরো যে যে বিষয়গুলো আছে আমি বলেছিলাম, সেইগুলো নিয়ে কাজ এবং পরিকল্পনা শুরু হবে। আমি আজকেও এসডিও সাহেবের কাছে গিয়েছিলাম, সেখানে গিয়ে সমস্ত বিষয়গুলো নিয়ে পরিকল্পনা হলো। আমরা আগামী বুধবার একবার স্পট ভিজিট করব, আমি এসডিও সাহেব, তার সাথে এসডিপিও থাকবে। মিনি বাজারের সমস্যা, ড্রেনের বিষয়, জনকল্যাণ মাঠের সমস্যা,
এইগুলো নিয়ে হচ্ছে যে স্পট ভিজিট করে দ্রুত যাতে এই কাজের পরিকল্পনা করা যায়, রবীন্দ্র নজরুল ভবন দ্রুত কাজটা সম্পন্ন করা, তাতে যেসব টাকা পয়সা যদি প্রয়োজন হয় কিছু থাকলে আমার বিধায়ক কোটার টাকাও কিছু দিয়ে দ্রুত এই কাজটা হচ্ছে যে অন্তত 2-3 মাসের মধ্যে যাতে রবীন্দ্র নজরুল ভবন আমরা স্টার্ট করতে পারি তারও পরিকল্পনা হবে। আছে এরকম পরিকল্পনা, সেগুলো অবশ্যই সেগুলো তো প্রায়োরিটি দিয়েই এই বর্ষাতে তাৎক্ষণিকভাবে যাতে অন্তত যে এলাকাগুলো খুবই খারাপ পরিস্থিতি হয়, বিশেষ করে ওই পুরনো বিডিও অফিসের মোড় পার করে যে ডান দিকে বা দিকে পাড়া আছে সেইগুলো কিভাবে সমাধান করা যায় এই বিষয়গুলো নিয়ে অনেকটা আলোচনা হয়েছে আজ। স্বাস্থ্য পরিষেবা আমাদের ডোমকলে যেগুলো গ্রামীণ হাসপাতাল আছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো আমি তো ভিজিট করলাম গত 2 দিন ধরে, সেগুলো নিয়ে আগামীকালকে সিএমওএইচের কাছে বসবো। কালকেই সুপারকে বলে রোগী কল্যাণ সমিতির মিটিং ডাকানো হয়েছে এই সুপার স্পেশালিটি হাসপাতালের যে সমস্ত বিষয়গুলো আছে, যার ফলে এগুলো তো অবশ্যই প্রায়োরিটি আছে। সেই কাজগুলো মানুষ যাতে ডোমকলটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এটা দেখতে হবে। গত 8 বছর 10 বছরে অনেকটা পিছিয়ে গিয়েছি আমরা, সেটাই আগামী দিনে আমার লক্ষ্য। হাসপাতাল নিয়ে আপনি বললেন তো আমার মাথায় আসলো যে ভোগরাজপুরে যে হাসপাতাল একটা আছে, হুম। মানে মৃতপ্রায় অবস্থায় এবং অনেকটা এরিয়া নিয়েই কিন্তু আছে, জঙ্গল হয়ে গেছে, ওটাকে পুনরুদ্ধার করা সম্ভব নয়? না না, সেটা তো আমি ভিজিটে গিয়েছিলাম তো, হুম। এবার পুরো ভিজিটে সবটা নিয়েই আমার কালকে মানে সিএমএইচের কাছে দরবার আছে। ওখানকারও কি কি প্ল্যানিং ওখানকার ডাক্তারবাবুদের কাছ থেকে নিয়েছি, বিএমএইচ এর কাছ থেকে নিয়েছি, কি কি ইমিডিয়েট দরকার ওখানে। বিশেষ করে আমি দেখলাম ভোগরাজপুরে বিল্ডিং এটা খুবই খারাপ, হুম। সেইটা কিভাবে করা যায় সেটা দেখা যাবে। সবগুলো নিয়েই ভাবনা আছে। অনেকটা আপনি বলেই দিলেন যে সবজি বাজারে যে ব্রিজ অর্ধেক করে রেখে দিয়েছে, তারপরে আরো যে সমস্যা। ওগুলো সবটা নিয়েই হ্যাঁ। আগামী বুধবার আমি ভিজিট করবো, মানে স্পট ভিজিট করবো এসডিও সাহেব এবং আমি। রাস্তার অবস্থাও খুব খারাপ। হ্যাঁ, সেগুলো সবই হ্যাঁ। বললাম তো, গত 8 বছরে ডোমকলের সার্বিক উন্নয়ন কিছুই হয়নি। হুম। মানে সেইভাবে বলি, টাকা তোলা, তোলাবাজি, কাটমানি, দুর্নীতি এছাড়া ডোমকলে কিছু হয়। এবং আরেকটা বিষয় যেটা মানে এর আগে অনেকেই যারা এসেছেন এবং ভোট প্রচারেও অনেকে হুম। প্রতিশ্রুতি দিয়েছেন যে ব্রিজ, হুম। বিশেষ করে বক্সিপুর ব্রিজ নিয়ে কথা বলেছেন বা এদিকে ফতেপুর ঘাটের যে ব্রিজ, হুম। তো ব্রিজ এর মাধ্যমে কিন্তু নদীর এই পার বা ওই পারের প্রচুর মানুষ জীবিকা উপার্জন করছে এদিকে এসে বা ওইদিকে গিয়ে, এবং প্রতিদিন পারাপার হচ্ছেন নদী। কিন্তু সেখানে যে একটা ভালো অঙ্কের কিন্তু টাকা প্রতিদিনই দিতে হচ্ছে, মানে ব্রিজে ওই, বিশেষ করে যেমন ফতেপুর ঘাটে আমি কিছুদিন আগে গেলাম, তো কারের জন্য 50 টাকা করে নিল, মানে 100 টাকা নিল শুধু যাওয়ার জন্য, 100 টাকা আসার জন্য 100 টাকা, 200 টাকা। তো এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। তো ব্রিজের যে প্রতিশ্রুতি আমরা এতদিন ধরে শুনে আসছি, আপনি কি চেষ্টা করবেন ব্রিজটা নিয়ে না, কিছু? ফতেপুর ঘাটে যেটা টাকা নিচ্ছে সেটা এখন হরিহরপাড়া ব্লক নিচ্ছে। আচ্ছা। ডোমকলে সব ঘাটই ফ্রি হয়ে গেছে এখন। হুম। ঘাটগুলোনের টেন্ডার দ্রুত হবে, তার প্রসেসিং আমি বিডিও সাহেবকে বলেছি অলরেডি করতে। এখন আর কোনো বাধা নেই, হাইকোর্টের একটা সমস্যা ছিল সেটা কেটে গিয়েছে, যার ফলে খুব দ্রুত ঘাটের টেন্ডারও হবে। এবং যেটা মেন বিষয় বক্সিপুর ব্রিজের যে ঘাটটা, সব ঘাটেরই চেষ্টা করা হবে, আমরা বলেছি ডিএম সাহেবকে। সেটাও আমি মানে মন্ত্রিসভা গঠন হয়ে গেলে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে, একসাথে তো সব কাজ হবে না। হুম। বক্সিপুর ব্রিজের পরিকল্পনাটাও হচ্ছে যে আছে, সেইটা এর পরের ধাপে আমরা করবো। একইভাবে কুশাবাড়িয়া ব্রিজটা যেটা করতে পারলে এই প্রজেক্টটা, সেটা হচ্ছে যে একটা আমাদের ডোমকলের মানুষের, না ডোমকল সাব ডিভিশনের মানুষের কলকাতা যাওয়ার ক্ষেত্রে অনেকটা রাস্তা বেঁচে যাবে, সেটারও একটা পরিকল্পনা আছে। আর সেটারও প্রপোজাল একটা তৈরি করে আমি রাজ্য সরকারকে দিই। ডোমকলে আপনার প্রতি বছর যারা এখানে কালচারাল কাজ করেন, সাহিত্য জগতের সঙ্গে আছেন বিশেষ করে, তারা একটা উৎসবের মতো করে বইমেলা করার চেষ্টা করে, হুম। কিন্তু প্রতিবারই খুব সমস্যায় পড়ে এবং মানে শেষ পর্যন্ত একটা খুব অসুবিধার মধ্যেই বইমেলাটা করতে হয়, রাজনৈতিক কারণে হোক বা যেভাবেই হোক। তো সাহিত্যের যারা আছেন তারা আমাকে বলেছিলেন যে আসার সময় যে এ প্রশ্নটা করতে, যে এবার কি বইমেলা সুষ্ঠুভাবে করার একটা সম্ভাবনা
তৈরি হবে? হ্যাঁ, দেখি বসতে হবে ওই বইমেলা দিয়ে এসডিও সাহেবের সাথে কথা বলে অবশ্যই সেটা হবে। এবং আরো এর আগে বিগত দিনে যা হয়েছে তার থেকে অনেকটা গুছিয়ে এবং ভালোভাবে যাতে করা যায় সেটা আমাদের রাজনীতির রং না মিশিয়ে কলকাতা থেকে বিভিন্ন বইয়ের সংস্থাগুলোর সাথে কথা বলবো আমরা, আর তাদেরকেও যাতে নিয়ে আসা যায় সেই রকম একটা পরিকল্পনা তো করতেই হবে। বইমেলাটা তো দরকার ভীষণ, কারণ বই ছাড়া তো মানুষের ইয়ের মানে জ্ঞানের বিকাশ, বৌদ্ধিক বিকাশ সম্ভব না। যার ফলে এই এই বিষয়গুলো তো আমাদেরকে দেখতে হবে সমাজে, যদি সমাজকে সঠিক পথে নিয়ে আসতে হয় তাহলে বই পড়ানো, বই বিক্রি করা এগুলো বাড়াতে হবে। এগুলো বইমেলা এবারও হবে। ডোমকল নিয়ে অনেক আলোচনা হলো, আমরা বেশি বাড়াবো না আমাদের সাক্ষাৎকার। কয়েকটা আর একটা দুটো প্রশ্ন করব। ডোমকলের সঙ্গে রাজ্য পালাবদল হয়েছে, হুম, যারা ছিলেন তারা এখন নেই, বিজেপি ক্ষমতায় এসছেন। হুম, কিন্তু কোথাও গিয়ে এটা মনে হয় না যে যদি বামফ্রন্ট, যে যুব যে মুখগুলো বা নতুন মুখ আপনাদের মতো সামনে যদি অনেক আগেই নিয়ে আসতেন বা রাস্তায় নামতেন বিভিন্ন সরকারের খারাপ যে বিষয়গুলোর বিরুদ্ধে, তাহলে আরো বেশি মানে আজ একটাও নয় আরো কিছু বিধায়ক থাকতো বিধানসভায়। না না সেরকম না, আমাদের অনেক আগে থেকে মীনাক্ষীরা এরা তো অনেক আগে থেকেই নেমেছে। আর তো এটা ব্যাপার না, বামপন্থীদের এটা পর্যায়ক্রমিকভাবেই ইয়াং জেনারেশনকে তুলে আনা হয়। এটা নতুন বিষয় না। এবারের নির্বাচনটা হয়েছে আসলে তৃণমূলকে হারাতে হবে, যে পারবে তাকে ভোট দেবে, এই প্যাটার্নে একটা নির্বাচন হয়েছে। যার ফলে এবারের রেজাল্ট তো অনেক আমাদের ইয়াং জেনারেশন আছে, তারা তো লড়াই করছে গত 5 বছর ধরে, 10 বছর ধরে লড়াই করছে। এবং আরও তো পার্টি আছে, সেই পার্টিগুলো তো এই উদাহরণ তৈরি দেখাতে পারেনি যে এত ইয়াং জেনারেশন, এত মানে কি বলে জিনিয়াস ছেলে মেয়ে আমাদের দলে আছে যারা লড়াই করছে। সেটা না, হবে আগামী দিনে। আজকে দাঁড়িয়ে শূন্য ছিল, এক হয়েছে। আগামী দিনে বিজেপির বিরুদ্ধে আদর্শগত লড়াই বামেরাই তো করতে পারবে। তারপরে মানুষের বিশ্বাস আস্থা অর্জন করার মধ্য দিয়ে নিশ্চিতভাবে আবার আগামী দিনে আরো বাড়বে। ফলতায় উপনির্বাচন হলো, হুম, সেখানে সিপিআইএম বা বামফ্রন্ট মনোনীত যে প্রার্থী তিনি কিন্তু ভালোই রেসপন্স পেয়েছেন। হুম। তো আপনার কোথাও মনে হয় না যে রেজিনগরে যে উপনির্বাচন হবে মুর্শিদাবাদে, সেখানে একটা যদি ভালোভাবে লড়া যায় তো একটা সুযোগ আছে? হুম, না সে তো আছেই। আসলে তৃণমূল দলটা তো আগামী দিনে থাকবে না, যার ফলে বিরোধী পরিসরটা তো বাম প্রগতিশীল যারা ধর্মনিরপেক্ষ শক্তি আছে আগামী দিনে পশ্চিমবাংলায় তারাই নেবে। যার ফলে আমি মনে করি সামনের যত লড়াই আছে সমস্তটাতেই আমাদের সম্ভাবনা প্রবল এবং ভালো সম্ভাবনা। আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাতে থাকবো না, আমাদের ভোটের পার্সেন্টেজ বাড়বে, মানুষের সমর্থন বাড়বে। আশা করছি আমরা যে আমাদের সামনে একটা ভালো ইয়ে হবে। আগামীতে রাজ্যে দেখতে পাচ্ছেন নিজেদের? না না সে তো বটেই, আমি তো বারবার বলছি যে আমাদের সামনে সুযোগ ব্যাপক। কারণ বিজেপির বিরুদ্ধে রাস্তায় লড়াইয়ে বামপন্থীরা বামপন্থীরা ছাড়া কেউ দাঁড়াবে না। কারণ বিজেপির বিরুদ্ধে লড়তে হবে আদর্শগতভাবে, যার ফলে সেই সুযোগ তো আমাদের আছে। আর বর্তমানে আপনার তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর বামফ্রন্ট কিন্তু সামনে আছে বলা যেতে পারে। হুম, হুম। একটা শেষ প্রশ্ন আপনাকে আমি করতে চাই, বেশি সময় নেই, আপনারও তাড়া আছে। আনিসুর রহমান স্যার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন একবার বিধায়ক ছিলেন হুম, এবং তিনি সেভাবে কাজ করতে ওই সময় পারেননি, ইচ্ছা থাকলেও পারেননি, কারণ সরকার যেহেতু অন্য দলের ছিল। বর্তমানে কিন্তু আপনিও একই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন। হুম। আপনি অনেক চেষ্টা করবেন আমি জানি, এবং সাধারণ মানুষ আপনার উপর অনেক আশা রেখেছেন এবং আপনি সেটা পূর্ণ করার চেষ্টা করবেন। কিন্তু আপনার কোথাও গিয়ে মনে হয় যে যে সমস্যা অনুভব করেছেন আনিসুর স্যার, সেটা না আপনি না আর সেটা করতে? তো একটা চ্যালেঞ্জ। হুম। সেই চ্যালেঞ্জকে ওভারকাম করাতে, চ্যালেঞ্জের মধ্যে কাজ করাটাতে তো মজা আছে। হুম।
যদি সরকার সরকার, তবে চেষ্টা করব, আমার দাবি আমি তুলে ধরার চেষ্টা তো করতেই হবে। সে চ্যালেঞ্জকে ওভারকাম করাটাই তো মানুষের ধর্ম। এগুলো চ্যালেঞ্জ, আর চ্যালেঞ্জের মধ্যে কাজ করার মজাটা আলাদা। সবকিছু চাইলেই পেয়ে গেলাম, তা তো ভালোই হতো। গভর্নমেন্ট থাকলে, গভর্নমেন্ট থাকার সময় কাজ করার, গভর্নমেন্টের বিরোধী অবস্থানে কাজ করার মধ্যে তো দুটো পার্থক্য আছে। তো বিরোধীর সাথে চলে চলে কাজ করাটাই তো সব থেকে বেশি মজার, আমি মনে করি। যার ফলে যেভাবে লড়াই করেছি বিগত দিনে পার্টির হয়ে, একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই তো আমরা এসেছি। সামনে চ্যালেঞ্জ মোকাবিলা করা যাবে এবং পারবো, একটা আত্মবিশ্বাস আছে। দমকলের মানুষ আমার পাশে আছে। না, আমি নিজেও ডোমকলবাসী হিসাবে সে আশা রাখি, এবং বর্তমানে পুরো পশ্চিমবঙ্গে কিন্তু মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। হুম। আমি নিজে একটা গল্প মানে শেয়ার করতে চাই। আমি সিনেমা জগতে কাজ করি, বাংলা সিনেমায়। তো কয়েকজন পরিচালক, বাংলা সিনেমার পরিচালককে তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপনার মানে ওই পতাকা হাতে নিয়ে যে ছবি ভাইরাল হয়েছে, সেই ছবি স্ট্যাটাসে দিতে দেখেছি। তার মানে একটা বড় অংশের মানুষ কিন্তু আপনাকে একটা মুখ হিসাবে দেখছে, মানে সামনে লড়ার জন্য। আমরা আশা করব যে তিনি সফল হবেন, এবং শুধু ডোমকল নয়, পশ্চিমবঙ্গের একটা বিপ্লব তৈরি করবেন, আলোড়ন সৃষ্টি করবেন, এবং উন্নয়ন যে আমরা শুধু শুনে এসেছি সেটা বাস্তবায়িত করবেন। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার পেজটি ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নমস্কার।